ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওর শুরুতেই বেশ কয়েকটি বিষয় প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু সমাধান সূত্র আদৌ কিছু বেরোবে কি বেরোবে না সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং কিছু অ্যাডমিটেড ফ্যাক্ট যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তার কারণ বর্তমান যে সিচুয়েশন তাতে করে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা যে নিষ্পত্তি ঘটেছে, সুপ্রিম কোর্ট যে পুষ্টিকরণ করে দিয়েছে, তাতে করে পদ্ধতিগত ভুল এবং মিসলিনিয়াস টাইপের যে ভুল, সেই ভুলগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে যোগ্যদের উপর একটা বড় কিন্তু মাথায় বাড়ির মতন ব্যাপার কিন্তু এসছে। তার কারণ কুল কিনারা পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন কোর্ট ছুটি পড়ে গেছে, সুপ্রিম কোর্ট রিভিউ ফাইল এখনও ডিফেক্টেড হয়ে পড়ে আছে, তো সেগুলো কিওর করা হচ্ছে না এবং সুপ্রিম কোর্টে ছুটি পড়ার দৌলতে 31শে মে তারিখ আপনারা জানেন যেদিন মধ্যে নোটিফিকেশান বের করতেই হবে এবং আশা করা যায় রাজ্য সরকার সেটা হয়তো বের করবে। তার কারণ হচ্ছে যদি না করেন তাহলে সেক্ষেত্রে যে সমস্ত আধিকারিকরা আছেন তারা যেমন বিপদে পড়বেন, কন্ডেম খাবেন এবং সেই তার পাশাপাশি স্কুলে যাওয়ার যে বিষয়টা, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত যে স্কুলে যাবেন শিক্ষক শিক্ষিকারা, সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাধা সৃষ্টি হবে, তারা যেতে পারবেন না। কারণ সেই অর্ডারটা যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে এসেছিলো সেটা কিন্তু রিভোক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে একদম ফাঁপড়ে পড়েছেন এই এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় যারা যোগ্য প্রার্থী তাদের। অযোগ্যদের কথা ছেড়েই দিলাম, তার কারণ অযোগ্যদের জন্যই তো গোটা প্যানেলটা বাতিল হচ্ছে। সেটা সেগ্রিগেশন কোনোভাবে আন্দোলন করে বা কোনো একটা উপায়ে কিন্তু আলাদা করা সম্ভব হলো না। তো এসএসসির পুষ্টিকরণ হয়ে গেছে, সেখানে নতুনভাবে কিছু হওয়ার আশাটা অনেকটা ক্ষীণ। কারণ রিভিউ ফাইল আপনারা জানেন যে 99% কিন্তু রিভিউ ফাইল অ্যাকসেপ্ট হয় না, 1% সম্ভাবনা থাকে, সেটা কতটা হবে সেটা তো পরের বিষয়। কিন্তু এর পাশাপাশি যেটা বলার, যেটা সমাধান সূত্র এবং একে অন্যকে যারা বঞ্চিত তারা আক্রমণ করছে, ইন সার্ভিসদের যারা ইন সার্ভিস তারা আক্রমণ করছে বঞ্চিতদের এই প্রাইমারি সেক্টরে, যেটা কিনা এখনও কিন্তু বাঁচানো সম্ভব যদি কিনা একটা কনসেন্ট অর্ডার ডিভিশন বেঞ্চ থেকে নিয়ে আসা যায়। দুটোর মধ্যেই এসএসসির 26,000 এবং প্রাইমারির 2016 যে রিক্রুটমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। কারণ প্রাথমিকের ক্ষেত্রে আপনারা জানেন যে 3 দফায় কিন্তু নিয়োগ হয়েছে এই পর্যন্ত, অর্থাৎ 2016 সালে 42,949, তারপরে 2020 সালে 16,500, তারপরে 2022 সালে 11,765, সেখানেও 17 টেট বাদ দিয়ে কিন্তু 14 টেটে অনেকে চাকরি পেয়েছেন। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2016 পরে কোনো রিক্রুটমেন্ট কিন্তু আর হয়নি। তো এক্ষেত্রে যারা নতুন করে পার্টিসিপেশন করবেন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিল হওয়ার পরে নতুন বিজ্ঞপ্তির ফলে, তো এখানে কিন্তু আর রিসাফলের জায়গাটা নেই। অর্থাৎ এইখানে যারা পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রিক্রুটমেন্ট হতো তারা চাকরি পেয়ে গেছে, তারা আবার বসার ব্যাপারটা থাকতো না। তো এক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আসবো, যে নতুন করে পরীক্ষা, যেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার যেটা রয়েছে, জাসির গাঙ্গুলি অর্ডার, যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল হয়েছে এবং সেটা পুনরায় পরীক্ষা নিতে হবে এবং তাদের প্রায়োরিটাইজ স্যালারি এরকম কিছু ছিল অর্ডারে। তো নতুন করে পরীক্ষা দিলে প্রাইমারির ক্ষেত্রে যেটা অসুবিধাটা হবে, এখানে আপনার প্রত্যেকে জানেন যে এই 14 টেট থেকে 2020 সালে 16,500 রিক্রুটমেন্ট হচ্ছে, দেন 22 সালেও রিক্রুটমেন্ট হচ্ছে 14 টেট থেকে কিছু অংশ। তো এগুলো কিন্তু রিসাফল হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা যদি ধরে নিন যদি রিপ্যানেলও হয়, কথার কথা বলছি, যদি রিপ্যানেলও হয় তাহলে কিন্তু এরা কিন্তু আবার ঢুকবে। অর্থাৎ যারা অলরেডি ইন সার্ভিস তারা কিন্তু আবার এই প্যানেলে কোথাও না কোথাও গিয়ে জায়গা পেয়ে যাবে। অর্থাৎ একটা জটিল পরিস্থিতি তৈরি হবে প্রাথমিকের ক্ষেত্রে। এসএসসির ক্ষেত্রে কিন্তু এই জটিল পরিস্থিতির জায়গা নেই যে একবার হয়নি এটা সবাই আবার যারা পার্টিসিপেশন করেছিল তারা আবার রিক্রুটমেন্টে বসবে। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ তাদের মধ্যে কোনো ইন সার্ভিস নেই, তারা সবাই প্রত্যেকে আবার এখানে বসে যাবে, যে 22 লক্ষর কথা বলা হচ্ছে। বাট এই ক্ষেত্রে যেটা প্রাইমারিতে হচ্ছে, এখানে কিন্তু অনেকে পার্টিসিপেশন করে পরবর্তী রিক্রুটমেন্টে চাকরি পেয়ে গেছেন, তারা বসে গেলে পশ্চিমবঙ্গের বেকার কিন্তু বেকারই থেকে যাবে। যে বেকার যারা বঞ্চিত আছে তারা কিন্তু বঞ্চিত থেকে যাওয়ার মতো সম্ভাবনা। এই জন্য সবাইকে মাথা ঠান্ডা করে যেটা বলবো, প্রত্যেককেই সে এফেক্টেড পার্টি হোক বা যারা বঞ্চিত আছে প্রত্যেককেই বলবো, যদি একদম 2009-এর যে মডেল আমরা দেখেছি যা শ্রেয়াস সামান্তা স্যারের যে অর্ডার, সেটাতে কিন্তু একটা কনসেন্ট অর্ডার বের করে নিয়ে আসা গেছিলো এবং সে তার দৌলতে কিন্তু অনেকের বঞ্চিতদের চাকরি হচ্ছে এবং প্যানেলে হাত পড়েনি। এক্ষেত্রে দেখুন, আজকে যদি সাপোজ 32,000 প্যানেল বাতিল হয়ে যায়, কী হবে? সবাই নতুন করে পরীক্ষা দেবে, আবার সেখান থেকে একটা জটিলতা তৈরি হবে, একটা ভয়ঙ্করতম পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে যোগ্যদের চাকরি বাঁচিয়ে, এই প্যানেলে যোগ্যদের চাকরি বাঁচিয়ে প্যানেলটাকে টিকিয়ে রেখে যদি বঞ্চিতদের চাকরি হয়, এর থেকে ভালো সমাধান আর হতে পারে না। এবং ডিভিশন বেঞ্চে এটা কিন্তু করা সম্ভব, একেবারেই করা সম্ভব। আর এখানে যদি ডিভিশন বেঞ্চ সাচ এই অর্ডার রেখে দেয়, সুপ্রিম কোর্টে গেলে কিন্তু খুব একটা অল্টারেশন
হয় বলে মনে হয় না। তার কারণ এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম হাইকোর্টের অর্ডারটাই কিন্তু রেখে দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চের অর্ডার। আর এই ক্ষেত্রে এই মামলা যেহেতু রিমান্ড ব্যাক মামলা, অর্থাৎ অলরেডি সুপ্রিম কোর্ট এই মামলায় হাইকোর্টকে শুনতে বলেছে। তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মামলার শুনানি কিন্তু হচ্ছে মহামান্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো অলরেডি সুপারভাইজ করে আছে মামলার উপর, তারা অলরেডি জানেন এবং সেখানে শুনতে বলা হয়েছে এবং সুপ্রিম ডিরেকশনে এই মামলা কিন্তু শুনানি হচ্ছে। এই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চ বা কোঅর্ডিনেট বেঞ্চ থেকে হট করে কিন্তু ডিভিশনে গিয়ে শুনানি হচ্ছে এমনটা না, সুপ্রিম অবজারভেশনে এই মামলা শুনানি হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডারে এই মামলা শুনানি হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু খুব একটা অল্টারেশন হবে না, কিছু মডিফিকেশন হয়তো হতে পারে। তো যদি একবার প্যানেল বাতিল হয়ে যায়, এফেক্টেড পার্টি কিন্তু সবাই হয়ে যাবে, যারা যোগ্য বঞ্চিত এতদিন পয়সা খরচ করে যারা মামলা লড়ছিলেন। তো সেই জায়গা থেকে 32,000 মামলায় একদম আমি অকপটভাবে আবারও বলছি, এখানে কনসেন্ট অর্ডার বের করা সম্ভব এবং সেটা কিন্তু সকলকে এগিয়ে এসে করতে হবে। এই যে সকল একটা কথাবার্তা বলা হয় যে আনসাকসেসফুল কিন্তু আদতে নয়। মালদা ডিপিএসসিতে যদি আপনারা দেখেন 10.252 পেয়ে অনেকে চাকরি করছে, অনেকে কি একজন কেউ চাকরি করছে। তো এটা লাস্ট কাট অফ মার্কস আছে, আমি মালদায় বলছি অন্তত 5 থেকে 700 জন প্রার্থী এমন আছে যারা 10.252 থেকে অতিক্রম করে গেছে নাম্বার, কাট অফ ক্লিয়ার করার পরে তারা চাকরি পায়নি। তাহলে এরা আনসাকসেসফুল নয়, এদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, এদেরকে বলা হয় যোগ্য বঞ্চিত, জেনুইন ডিপ্রাইভ এরা। তো এই সমস্ত প্রার্থীদের শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট বলে কথা নয়, বহু ডিস্ট্রিক্ট আছে, নর্থ 24 পরগনা, সেখানেও কাট অফ মার্কস যা আছে তার থেকে বহু সংখ্যক প্রার্থী তারা কাট অফ ক্লিয়ার করে যাওয়ার পরে তারা কিন্তু চাকরি পাননি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, প্রচুর সংখ্যক প্রার্থী আপনারা পেয়ে যাবেন। পুরুলিয়া, যারা জেনারেল কাট অফ ক্রস করার পরে চাকরি পায়নি, বহু সংখ্যা। এই সংখ্যাটা নাই করেও অন্তত যদি দেখতে হয় 7 থেকে 8,000 প্রার্থী তারা কিন্তু, বা তার থেকেও বেশি হবে যদি অ্যাসার্টেন করা হয়, তাহলে কিন্তু এরা চাকরিটা পায়নি। এদেরকে আনসাকসেসফুল বলার মানে কেউ অধ্যত্ব দেখানোটাই উচিত নয়, কারণ এই প্যানেলের মধ্যে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্ট রয়েছে, বিভিন্ন ক্যান অ্যাপ্লিকেশন, যেটাতে হয়তো বা যেটা ধরুন আপনার এই মামলায় যে সিকোয়েন্স মেনটেন করে চলছে, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিশোর দত্ত স্যার তিনি বলছেন, তিনি হয়তো 3টে দিন সময় পেলেন, এরপর ইন সার্ভিসদের তরফ থেকে হয়তো 2 থেকে 4 জন অ্যাডভোকেট তারা বলবেন, এবার প্রিয়াঙ্কা নস্করের তরফ থেকে যেহেতু 2টো ভাগে ভাগ হচ্ছে সেখানে 4 জন অ্যাডভোকেট বলবেন। বাট ক্যান অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে কানেক্টেড অ্যাপ্লিকেশন হচ্ছে, গোটা দিন ধরে হয়তো শোনা হবে ক্যান অ্যাপ্লিকেশনগুলো, এবং সেখানে কিন্তু বহু অ্যাডভোকেট করেছে, আর একজনের ক্যানের রেসপেক্টে তো আরেকজন নিশ্চয়ই বলবে না। তো এই ক্ষেত্রে 30 থেকে 35 জনকে কিন্তু বঞ্চিতদের তরফ থেকে যারা ক্যান অ্যাপ্লিকেশন করেছে তাদের থেকে 30 থেকে 35 জন অ্যাডভোকেটের কথা কিন্তু শুনবেন, এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা কথাই বলা আছে যে লেস মেরিটাস ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে আর মোর মার্কসের ছেলেমেয়েরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। তো সেক্ষেত্রে এই জটিলতা থেকে মুক্তি পাবার যে সমাধান সূত্র সেটা হচ্ছে একটা কনসেন্ট অর্ডার, এবং যেখানে প্যানেলটাকে বাঁচিয়ে রেখে যোগ্য বঞ্চিতরা তারা তাদের অ্যাডভোকেট দিয়ে বলার চেষ্টা করবে এবং কোর্ট সেটাকে মান্যতা দেবে, দুই পক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি বঞ্চিতদের একটা কনসেন্ট অর্ডার যদি মহামান্য ডিভিশন বেঞ্চ দিয়ে দেয় তাহলে কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে যাবে। এই হযবরল পরিস্থিতি, গোটা পশ্চিমবঙ্গে এখন যা পরিস্থিতি, একের পর এক দেখতে পাচ্ছেন যে প্যানেলে সামান্য যে দুর্নীতি, ধরে নিন সামান্য বা 8.5%, 9, 10, 11, 12 বা 11%, 9, 10, 11, 12 কথা বলছি, যে প্যানেলে সামান্য দুর্নীতি থাকলে যদি গোটা প্যানেলটাকে মানে কোয়াস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গের ভয়ঙ্করতম অবস্থা হবে। আর এক্ষেত্রে এই প্যানেলে তো অবশ্যই রিজার্ভেশন পয়েন্ট নিয়ে থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে, যে কম মেধা সম্পন্নদের চাকরি, এগুলো সব প্রমাণিত, মানে এগুলো আরটিআই রিপোর্টে এগুলো বেরিয়েছে, বিভিন্ন কোর্ট অর্ডারে পর্যন্ত এগুলো দিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সাপ্লাই করেছে। তো সেগুলোতে কিন্তু এটাও সেই পদ্ধতিগত ভুল বা দুর্নীতি বা বেনিয়মের মধ্যেই পড়ছে। তো এটাতেও সেই একই ডিরেকশনই হয়তো আসবে, কিন্তু সেটাকে রক্ষা করা সম্ভব যদি ডিভিশন বেঞ্চে যারা ইন সার্ভিস, যারা বঞ্চিত এবং সমস্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে অবশ্যই একসাথে বলতে হবে এখানে যোগ্য বঞ্চিত যারা আছেন তাদেরকে চাকরি দিয়ে দিন, প্যানেলটা রেখে দিন এবং একটা সমাধান সূত্র বের করে এটাকে এখানে ডিভিশন বেঞ্চে শেষ করে দিন, যাতে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত না যাওয়ার প্রয়োজন হয়। যদি এই ধরনের কোনো বিষয় বা কনসার্ন যদি ডিভিশন বেঞ্চে উঠে আসে তাহলেই কিন্তু এই প্যানেলও বাঁচবে এবং যোগ্য বঞ্চিতদের চাকরি হবে। আদারওয়াইজ এটা যদি আবার নতুন করে পদ্ধতি নিতে হয়, এই রিসাফেলের ব্যাপার, কারণ অলরেডি 2-3টে রিক্রুটমেন্ট হয়ে গেছে, তারা আবার এখানে চলে আসবে, যদি রিপ্যানেলের ডিরেকশন চলে আসে তারা ঢুকে যাবে, আলটিমেটলি বঞ্চিতরা বঞ্চিত থেকে যাবে। তো সেই জায়গা থেকে এই বিকট পরিস্থিতিতে প্রত্যেককেই বলো মাথা ঠান্ডা করে যুক্তিপূর্ণ আর্গুমেন্ট বা তর্ক মহামান্য ডিভিশন বেঞ্চে রাখতে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র একটাই বিষয়, কনসেন্ট একটা অর্ডার বের করতে হবে এবং তার পাশাপাশি যোগ্য বঞ্চিত নিয়ে অবশ্যই বলতে হবে যে এরা সত্যি যদি ডিপ্রাইভ হয় এদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হোক, এবং যতগুলো ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে 8 পরে 8 পর্যন্ত আপনারা প্রত্যেকে জানেন যে
8 পর্যন্ত অ্যাকসেপ্ট হয়ে গেছে। বাকি যে কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো সত্যি একই স্টেজের মতন আছে, মানে একই ফুটিংয়ে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে দিয়ে এর সমাধান সূত্র ডিভিশনে বের করতে হবে। আদারওয়াইজ পশ্চিমবঙ্গে আবার অস্থিরতা তৈরি হবে এবং সেক্ষেত্রে ভয়ঙ্করতম পরিস্থিতি তৈরি হবে। আপনারা জানেন প্রাথমিক স্কুলে বেশি স্টাফ থাকে না, 2জন 3জন থাকে, তো সেই সংখ্যক যদি বেরিয়ে যায় তাহলে স্কুলগুলো কিন্তু বেহাল দশা। এসএসসিতে হয়তো 10, 12, 15, 20 জন হয়তো থাকে, তার মধ্যে কিছু জনের চাকরির স্কুলটা বেঁচে আছে, এক্ষেত্রে প্রাইমারি স্কুলগুলো কিন্তু থাকবে না, সব বন্ধ, সব তালা ঝুলে যাবে। তার কারণ 2জন 3জন টিচার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই প্যানেলে নিয়োগ পেয়ে বসে আছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।